কেউ এক্সপেক্ট করিনি, এমনকি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার আম্মু নাই। তারপরে আম্মু যখন মারা যায় তার 3 মাস পরে আর কি আব্বুর বিয়ের কথা উঠে। আসসালামু আলাইকুম, আমি অর্ক। আজকের ভিডিওটা একটু ডিফারেন্ট। আজকে কোনো ডেইলি ভ্লগ না বা আজকে কোনো ফানি ভ্লগ না। আজকে একটা একটু ডিফারেন্ট ভিডিও, হালকা স্যাড ভিডিও বলতে পারেন। আমার লাইফের সবচেয়ে স্যাড পার্ট, আমি একটা বড় জিনিস হারিয়েছি, সেটা হলো আমার মা। তো আপনারা অনেকেই কমেন্ট করেন, জানেন যারা, তারা কমেন্ট করেন যে আপনার আম্মু কিভাবে মারা গেল সেটা একটু জানতে চাই। তাই আজকের ভিডিওতে আমি ঠিক করেছি যে আম্মু কিভাবে মারা গেছে এটাই বলবো। আমার আম্মু যখন মারা যায় তার 5 দিন পরে ফেসবুকে একটা ভিডিও বানিয়েছিলাম, যারা অনেকে জানতে চাচ্ছিল, তো তাদের উদ্দেশ্যে একটা ভিডিও বানিয়েছিলাম, 5 মিনিটের মতো একটা ভিডিও। তো সেই ভিডিওটাই আপনাদেরকে এখন দেখাবো, তাহলে জানতে পারবেন যে আম্মু আসলে কিভাবে মারা গেছিল আর আমার অবস্থা কেমন ছিল তখন। ফেসের অবস্থা খুব খারাপ হয়ে গেছিল, এখন যেমন দেখছেন একদমই তেমন ছিল না, একদম শুকায় গেছিল, চুল ছোট ছিল। তো চলেন 2.5 বছর আগে সেই ভিডিওটা আপনাদেরকে দেখাই, তাহলে বুঝতে পারবেন যে আম্মু কিভাবে মারা গেছে। আসসালামু আলাইকুম। আমার আম্মু 5 দিন হলো মারা গেছে, আপনারা অনেকেই জানেন। তো আমাকে আপনারা একটা প্রশ্ন অনেক করছেন যে কিভাবে মারা গেছে, কি হয়েছিল আন্টির সাথে। তো আসলে আমি কারো ভাবে রিপ্লাই দিতে পারছিলাম না, কারণ আপনারা হয়তো জানেন আমার মনের অবস্থা কেমন। তো আমি কারো সিম্প্যাথি নিতে আসিনি, আমি জাস্ট আপনারা যারা আমাকে ভালোবাসেন তাদেরকে জানাতে এসেছি যে কি হয়েছিল আম্মুর সাথে। আসলে সবকিছুই বলতে গেলে হুট করে, আমরা কেউ এক্সপেক্ট করিনি, এমনকি আমি এখনো বিশ্বাস করতে পারছি না যে আমার আম্মু নাই। এখন কি হয়েছিল, আম্মু 4-5 দিন ধরে অসুস্থ ছিল। দেন আব্বু মেডিকেল মেডিকেল বলতে ডাক্তার দেখাচ্ছিল, ইসলামীতে দেখিয়েছিল, পপুলারে দেখিয়েছিল, দেন ওষুধ খাওয়াচ্ছিল। আর আমি মাঝে মাঝে যে বসছিলাম আম্মুর কাছে, আব্বু যেহেতু দেখাচ্ছিল, আমি তখন বুঝতে পারিনি যে বিষয়টা এত সিরিয়াস। আর হয়তো থাকে না, সময় থাকতে আমরা মানুষকে দাম দিই না বা এরকম বিষয়। ওখান থেকে লাস্ট দিন একটু বেশি অবস্থা খারাপ ছিল, দেন মেডিকেলে শিফট করা হয়েছিল আম্মুকে। দেন সকাল 9টার দিকে আমি একটু চোখ মানে ঘুমের মধ্যে ছিলাম, চোখ হালকা খোলা খোলা, তখন দেখছি আম্মু আমার সামনে দাঁড়িয়ে, আম্মু সামনে দাঁড়িয়ে আছে, মেডিকেলে যাচ্ছে। লাস্ট তখনই আমি আম্মুকে মানে দাঁড়িয়ে অবস্থায় দেখেছিলাম। তো তারপরে ওখান থেকে নিয়ে যাচ্ছিল মেডিকেলে। দেন আমার এক্সাম ছিল, আমি একটাই শেষ করি, দেন এসে গোসল করে আম্মুর কাছে যাই। তারপরে আম্মুর কাছে ছিলাম ওখানে। দেন বিকালে একটু বাসায় এসেছিলাম, মানে আম্মুর যেগুলো প্রয়োজন বা কোনো ওষুধ প্রয়োজন বা যেগুলো আমি মানে সব দৌড়িয়ে বেড়াচ্ছিলাম। আব্বুর একটু পায়ের সমস্যা, আব্বুর পা ভেঙে গেছিল কিছুদিন আগে। সো আব্বু অত দৌড়াদৌড়ি করতে পারছিল না, তাও অনেক করেছে। তো তারপরে আমি তো এক্সপেক্ট করিনি, তখন আমি ভাবছিলাম যে আল্লাহ অসুখ দিয়েছে, আবার ঠিক হয়ে যাবে এরকম বিষয়। আমার আসার কথা ছিল 10টায়, যেহেতু আমার পরের দিন পরীক্ষা ছিল রাত 10টায়। কি হলো, আমার মন চাচ্ছিল না যে চলে আসি। আম্মুর ওই হার্টবিটের ওখানে মিটার থাকে যেগুলা, ওখানে দেখাচ্ছিল যে 120-30 এরকম। সো ওটা মানে ওইটা মেবি 100 থাকা লাগবে, আম্মুর ওইটা 120-30 ছিল। বাট লাস্টের দিকে যেয়ে দেখছি 250 এরকম চলে যাচ্ছে। আমার জানা মতে 300 গেলে মেবি মানুষ মারা যায়, আমি জানি না। তো ওটা 250 দেখে বেশি ভয় পেয়ে গেছিলাম। দেন ভাবলাম যে যতক্ষণ না কমবে যাবো না বাসায়। তারপরে আধা ঘন্টা পরে একটু কমে আসলো 120-30-এর দিকে। তো ভাবলাম মেবি এখন একটু ঠিক আছে, যেহেতু দুপুর থেকে এটা আছে, কিছু হবে না। সকালে একদম ভোরে এসে দেখা করবো আম্মুর সাথে। মন চাচ্ছিল না, আম্মুকে বললাম যে আম্মু থাকো, বাসায় যাই। আম্মু বলছে না, যাস না। আর একটা জিনিস কি, আম্মু 4-5 দিন ধরে বলছে বাবা আমি আর বাঁচবো না, আমাকে মাফ করে দিস, এরকম কথা। তো আমার এটা শুনলে রাগ হচ্ছিল, কারণ আপনি স্বাভাবিক জানেনই যে কোনো মা যদি তার ছেলেকে বলে যে আমি আর বাঁচবো না, অবশ্যই মানে খারাপ লাগবে বা ওটা রাগ লাগবে বিষয়টা। তো আমি ওই দিনও বলেছিল আমাকে, আর তার আগের দিন থেকেও বলে আসছিল। দেন আম্মু বলছে যে যাস না, আজকে থেকে যা। আমি বললাম কালকে পরীক্ষা আছে, থেকে যেতাম। আম্মু তখন বলছে আচ্ছা যা। একবারে বলেছে, তখন আমি আম্মুকে একটু ভালো মতো দেখে চলে আসলাম। দিয়ে আমি 1:10-এর দিকে ওখান থেকে বের হয়ে আসলাম, প্রায় 1:30। মেডিকেল থেকে বের হয়ে হাঁটতে হাঁটতে বাসার দিকে ঢুকলাম। তো ঢুকেই আবার একটা ফোন আসলো। আমি ভাবলাম এখন আবার ফোন দিচ্ছে কেন। ফোন দিয়ে বলছে একটা স্প্রে লাগবে, কিসের জন্য, অক্সিজেনের নাকি। তো ওটা বাসায় ছিল, ওটা নিয়ে গেল আবার এসে একজন। আমাকে যেতে বলেছিল, আমি যাইনি, কারণ অসুস্থ ছিলাম। অসুস্থ বলতে আমার শরীরও খারাপ ছিল একটু, বাট আম্মু যেহেতু অসুস্থ আমি ওগুলা বলছিলাম না কাউকে ভাইয়া। তো তারপরে ওটা নিয়ে গেল। তারপরে একটু শুলাম, শোয়ার 10 মিনিট পরেই আব্বু ফোন দিল, যেহেতু কাজ ছিল। তারপরে বুঝতে পারলাম যে মানে মারা গেছে। বলেনি ওভাবে, আমি কাদা শুনে বুঝতে পেরেছি। দিয়ে আমি 2 সেকেন্ড শুনেই আমি সাথে সাথে মানে যেগুলো পড়েছিলাম ওগুলো পরে বের হয়ে গেছি। তারপরে দাদির বাসায় গেলাম, দাদির বাসা আমাদের একদমই পাশে। এখন মানে কাজ ছিলাম অনেক, আর বলছিলাম। দিয়ে আমি দাদিকে বলেই ওখানে আমাদের বাসা বর্ণালী সাইডে, বর্ণালী থেকে মেডিকেল পর্যন্ত গেছিলাম। মেডিকেল আপনারা যারা জানেন তো লক্ষ্মীপুরের ওদিকে।
তো লক্ষ্মীপুর পর্যন্ত রাত তখন বাজে 2টা 15-তে মারা গেছে, 15 থেকে 20-এর মধ্যে 15। তখন অত রাতে তো আর পাওয়া যাবে না রিক্সা, তো দৌড়াতে গেছিলাম ঘোষপাড়া পর্যন্ত, যে আর দৌড়াতে পারছিলাম না। তারপরে গেলাম, যে দেখছি তখন ডাক্তাররা গোল হয়ে দাঁড়িয়ে আছে। আমি তখনও বিশ্বাস করতে পারছিলাম না বিষয়টা আসলে সত্যি কিনা। তারপরে লাস্টে বলল, আর আম্মু দেখছি আর কোনো কথা বলছে না। আর আম্মুর গা অনেক আগে থেকে ঠান্ডা হয়ে গেছিল, তখন থেকে আমার ভয় লাগছিল যে ঠান্ডা তো হয় মৃত মানুষের আমার জানা মতে। আর হার্টের বিষয়ে আমার সেরকম জ্ঞান নাই, তাই আমি বুঝতে পারছিলাম না আম্মুর আসলে আগে থেকে কি হয়েছিল। আর অনেকে বলে হার্টের সমস্যা নাকি অনেক লং টাইম হয়, এখন আম্মুর হুট করে কিভাবে হলো জানি না। আর আম্মুর আগের থাইরয়েডের সমস্যা ছিল, মোটামুটি অসুস্থ ছিল, বাট ট্রিটমেন্ট করতো বা ওষুধ খেত, কিন্তু হুট করে এভাবে অসুস্থ হয়ে যে আমি এখনো বিশ্বাস করতে পারছি না। তো যাই হোক, এখন একটু হলেও শক্ত আছি, কারণ আম্মুর যেগুলো স্বপ্ন ছিল, ইচ্ছা ছিল, সেগুলো পূরণ করার ইচ্ছা আছে অনেক। আম্মুর জন্য দোয়া করতে হবে বেশি বেশি। আনএক্সপেক্টেড পুরা, আমি কখনোই ভাবিনি এত আগে ছেড়ে চলে যাবে। আর এই ভিডিও জিনিসটা আমি টোটালি অফ করে দিতাম, বাট আমার আম্মু কখনো ছাড়তে দিত না আমাকে। অ্যান্ড আম্মু আমাকে নিয়ে একটু গর্ব করতো এই বিষয় নিয়ে, কারণ অনেকে আসলে দেখে তো সবারই, কিন্তু ভাবেন বাসায় চলে আসে অনেকে দেখা করতে, তারপরে স্পন্সরের জন্য অনেক সময় চলে আসে। এই জিনিসগুলো আম্মুর ভালো লাগতো, আর একটু ফ্যামিলিতে হেল্প করতে পারতাম। তো যাই হোক, এখন আব্বুকে দেখতে হবে অনেক। সবাই দোয়া করবেন, আর বেশি বেশি দোয়া করবেন যেন আমি 5 ওয়াক্ত নামাজ পড়তে পারি, আব্বুর জন্য আব্বুকে দেখে রাখতে পারি, আম্মুর জন্য দোয়া করতে পারি। আর জানি না আবার কবে ব্যাক করব। ভালো থাকেন, আর সময় থাকতে একটু নিজের মা বাবাকে ভালোবেসেন, কারণ হারালে বুঝবেন আসলে তার দাম কতটুকু ছিল। আমি জানি না আম্মু থাকা অবস্থায় আমি কতটুকু তাকে ভালোবাসতে পেরেছি বা করেছি, বাট আমি এতদিন যা করতাম আম্মুর জন্যই করতাম, আর এখনো যা করবো আম্মুর জন্যই করব। ভালো থাকেন সবাই, আর নিজের মা বাবার খেয়াল রাখেন, সময় থাকতে তাদেরকে দাম দেন। তো এটাই ছিল আমার লাইফের সবচেয়ে স্যাড পার্ট, আমার জীবনের সবচেয়ে বড় জিনিস হারিয়েছি আমি। আম্মুকে অনেক বেশি ভালোবাসতাম, আর আমার এই ইউটিউবিং বা ফেসবুকে ভিডিও করা সবকিছু আম্মুর জন্য। আম্মু প্রচুর আমাকে পুশ করতো এইদিকে, কারণ আম্মু ভাবতো যে হ্যাঁ আমার দ্বারা কিছু হবে এইদিকে, তো আম্মুর জন্য আর ওই লাইনে থাকা। তো যাই হোক, তারপরে আম্মু যখন মারা যায় তার 3 মাস পরে আর কি আব্বুর বিয়ের কথা উঠে। তো ওইটাও আমি ভিডিও তখন করিনি, পরে করেছিলাম একটা 2 বছর আগে। তো সেই ভিডিও আপনাদেরকে দেখালে আপনারা বুঝতে পারবেন, ওইটাতে সবকিছু বলা আছে। তো এখন আসলে পরিস্থিতির শিকার তখন। এখন আমাদের বাসায় কোনো মেয়ে মানুষ নাই, আমিও ছেলে। তো বাসায় আমরা 2টা ছেলে হয়ে গেছিলাম, আব্বু আর আমি। আমাদের সবকিছুতে সমস্যা হচ্ছিল, আর পরিবারও আর কি বলছিল। তো সব মিলিয়ে একটা ডিসিশন নিয়েছিলাম। তো 2 বছর আগের ওই ভিডিওটা দেখালে আপনারা বুঝতে পারবেন। তো চলেন ওই 2 বছর আগের ওই ভিডিওটা আপনাদেরকে একটু দেখাই। একটা কথা আছে না, আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এই কথাটা আমি আগে থেকে মানি, বাট এখন আরো বেশি মানছি। কেন জানেন? কারণ রিসেন্টলি আমার 2-3 দিন আগে একটা বাইক অ্যাক্সিডেন্ট হয়েছে। তো অ্যাক্সিডেন্টে মোটামুটি আমার ক্ষতি হয়েছে, বাট এটার জন্য আমি খুশি। কেন জানেন? কারণ হয়তো বললাম না আল্লাহ যা করে ভালোর জন্য করে। তো এটা কেন বলছি শুনেন। আমার যে বাইক অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটার মাধ্যমে আমি অনেক কিছু বুঝতে পেরেছি, আমার আশেপাশের মানুষ কেমন। মেইন যে বিষয়টা বুঝতে পেরেছি সেটা আপনাদেরকে বলি। এই বিষয়টা আমি কখনো শেয়ার করতে চাচ্ছিলাম না, বাট আমার কেন জানি মনে হলো, আমি আসলে কাউকে বলতে পারি না বিষয়টা, তাই ভাবলাম যে এখানে বললে তাও আমার একটু হালকা লাগবে। তো বিষয়টা হচ্ছে, আমার আম্মু মারা গেছে 5 মাসের বেশি হয়ে গেল। তো আমার কেউ নাই, আম্মু আব্বু আমরা 3জনই, এর বাইরে কেউ নাই আমাদের ফ্যামিলিতে। আমার কোনো ভাই বোন নাই। তো আমরা আমি আর আব্বু একা পড়ে গেছি পুরা। তো আমি তো বাইরে বাইরে ঘুরে বেড়াই, বাট আব্বু টোটালি একা পড়ে গেছিল বাসায়। তো আব্বুকে দেখার মতো কেউ ছিল না। তো আব্বুর জন্য খুব খারাপ লাগছিল। তো ফ্যামিলি থেকে সবাই ঠিক করে যে আব্বুকে নতুন বিয়ে দিবে। আম্মু মারা যাওয়ার কিছুদিন পর থেকে ফ্যামিলিতে সবাই বলা বলি করছিল এরকম কথা। তো আমার শুনে খুব রাগ লাগছিল, আর আমি বলেছিলাম যে যেদিনই বিয়ে দেওয়া হবে আমি বাসা থেকে বের হয়ে চলে যাব। তো ওই জন্য আর কথাটা তুলেনি, বাট তারপরে 2-2.5 মাস পরে আবার কথাটা উঠে, আর আমি বলি আচ্ছা আমি ভেবে দেখবো, কারণ আব্বু আমার ডিসিশন ছাড়া করবে না, কারণ আব্বু আমাকে অনেক ভালোবাসে, আর আব্বুর এখন আমি ছাড়া কেউ নাই। তো আব্বু আমাকে অনেক ভালোবাসে। তো আমি বললাম যে আচ্ছা আমি ভেবে দেখবো। দেন আমি ধীরে ধীরে রিয়েলাইজ করলাম যে আমি তো বাইরে বাইরে ঘুরে বেড়াচ্ছি, বাট আব্বু একাই বাসা পড়ে থাকে, একাই পড়ে থাকে, খুবই আব্বুর খারাপ লাগে। তো আমি ভাবলাম যে যদি আব্বুর ভালো লাগে তাও, তো আব্বুর খুশির জন্য হলেও এই কাজটা আমার করা দরকার। তারপরে আমি ডিসিশন নিলাম, আচ্ছা আমি রাজি। দেন ফ্যামিলি থেকে দেখা হলো, তারপর বিয়ে দেওয়া হলো আব্বুর।
তো তারপরে আমার আরো বেশি মন খারাপ হয়, কারণ আমার আরো খারাপ লাগছিল বিষয়টা। আর আম্মু মারা যাওয়ার 3 মাস পরে বিয়েটা হয়, তো এটা আমি আরো শেয়ার করিনি, কারণ মানে তখন যদি শেয়ার করতাম অনেকে বলবে যে আম্মু মারা যাওয়ার 3 মাস হয়নি তাতে বিয়ে করে নিল, অনেক কিছু ভাববে। বাট এখানে আসলে আমার ফ্যামিলি সিচুয়েশন আমি বুঝছিলাম। তো যাই হোক, আমি তখন ওই টাইমটাতে সোশ্যাল মিডিয়াতে একদম ছিলাম না, আর আমি এগুলো শেয়ার করতে চাইতাম না কখনো। বাট মানে নিজের মন হালকা করার জন্য আমি আজকে শেয়ার করছি। তো আমি জানি না আপনারা কিভাবে নেবেন। তো তারপরে বলি আজকে এই বিষয়টা কেন বললাম, যে আল্লাহ যা করে ভালোর জন্য করে, আমার অ্যাক্সিডেন্ট কেন ভালোর জন্য। তো আমি এই অ্যাক্সিডেন্ট করার পরে আচ্ছা তখন কি হলো তারপর বলি। বিয়ের পরে, তো বিয়ের পরে নর্মালি আসলো বাসায়, তো আমি ওই টাইমটা আরো একদম বাইরে থাকা শুরু করলাম। মানে আমি বাসায় আসতাম না, দিনে এক আধবার আসতাম, রাতেও আসতাম না, ফ্রেন্ডদের বাসায় থেকে যেতাম, কারণ আমার খারাপ লাগতো, মেনে নিতে পারতাম না জিনিসটা। আর তারপরে সবাই বলতো যে আম্মু বলে ডাকো, আমি আর হতোই না, আমার বেরি হয় না, এখনো হয় না। আর এই কথাগুলো বলছি না, আমার বুকের মধ্যে কেমন জানি কষ্ট হচ্ছে, আমি জানি না। তো যাই হোক, তাও আমার একটা খুশি কাজ করছে এখন। তো তারপরে ওভাবে চলতে থাকে। মানে এমনিতে আমাকে অনেক কেয়ার করে উনি, মানে খাবার দেওয়া থেকে যত কিছু দরকার একটা ছেলের জন্য, তো সবকিছু মানে আমার কেয়ার করে। এই জিনিসগুলো ভালো লাগে, যে না একটু একাকিত্বটা দূর হয় আমার বাসায় থাকলে, যেটা আগে খারাপ লাগতো। তাও আমি একটু বাসার বাইরে থাকতাম। তো তারপরে রিসেন্টলি অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমি আসলে বুঝতে পারলাম যে না, মানে নিজের মায়ের মতো তো কখনো কেউ হয় না। বাট আমার খুব ভালো লাগে যে এত কেয়ার করছে আমার, মানে করছে এই অ্যাক্সিডেন্ট হওয়ার পর থেকে। মানে কি বলবো, মানে নিজের মায়ের মতো তো হয় না, বাট অনেক কেয়ার করছে, বিশ্বাস করেন। আমার খুবই ভালো লাগছে জিনিসগুলা। এটা কিন্তু সত্যি কথাই, এই অ্যাক্সিডেন্ট না হলে আমি বুঝতে পারতাম না, মানে আমার কখনো মানে সেবা করার সুযোগ পেত না, বা এভাবে হয়ে উঠতো না। তো অ্যাক্সিডেন্ট করার পরে আসলে জিনিসটা হয়েছে। তো আমি এই জন্যই বলছি যে আল্লাহ যা করে ভালোর জন্য করে। কিছুর পরে আমার এত সেবা করে, কিন্তু তাও আমি আম্মু বলে ডাকতে পারি না, এটার জন্য আমার খারাপ লাগে। উনি অনেক এক্সপেক্ট করে যে আমি বলবো, বাট উনি মানে ভাবছে যে হয়তো একটু টাইম লাগবে বলতে, কারণ আম্মুকে অনেক ভালোবাসতাম, এটা জানে, আমার ভিডিও দেখেছে আগের, এখনো দেখে। তো আমি এখন এই তো বেলকনিতে দাঁড়াই আছি, মানে রুমে ভিডিও করলে শুনতে পাবে, আমার মানে লজ্জা লাগবে, ওই জন্য আমি যেতে পারছি না ওখানে। তো মানে বিষয়টা একটু অদ্ভুত, বাট আমি ট্রাই করবো আম্মু বলে ডাকার। মানে আপনারা একটু কমেন্টে আমাকে জানাবেন যে কিভাবে আসলে সম্ভব, মানে বলে মানে আমার দ্বারা হয় না আসলে। আর আম্মু বলে ডাকার সময় কেন জানি আমার একটু লজ্জা লাগে। তাও আমি কয়েকদিন ট্রাই করেছিলাম, মানে কলে আমি নাম্বার আম্মা জান লিখে সেভ করে রেখেছি, আর মানে যখন রিসিভ করতাম তখন আম্মু বলে ডাকতাম কয়েকদিন, তারপরে আবার কি মনে হলো আর ডাকা হয় না। তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, কমেন্টে আমাকে জানাবেন যে কিভাবে মানে আম্মু বলে ডাকা যায়, বা আমি কিভাবে পারবো। মানে এই জিনিসটা আমার হয় না, আমি দুনিয়াতে অনেক কিছু পারলেও এই জিনিসটা পারি না। তো আমি জানি না আপনারা কথাগুলো কিভাবে নিবেন। আমি জাস্ট আমার মনকে হালকা করার জন্য, যদিও আমার বুক ভারী হয়ে আসছে এই কথাগুলো শেয়ার করতে যেয়ে, ঘাম ঝরছে আমার, কখনো এত নার্ভাস হয় না ভিডিও করতে লেগে, ঘাম দেখতে পাবেন। তো যাই হোক, মানে একটু জানাবেন কমেন্টে যে কিভাবে আসলে, আচ্ছা ঘাম না চোখের পানি আমি জানি না ঠিক, তো একটু জানাবেন যে কিভাবে আসলে আম্মু ডাকা যায়। আর ভালো থাকবেন সবাই। আর আপনাদের কোনো মানে আমার এজের যদি কারো মা মারা যায় বা বাবা মারা যায়, একটু মানে এই জিনিসগুলো মেনে নেবেন, কারণ এটা দরকার আছে আসলে। তো এই ছিল আমার লাইফের একটা স্যাড স্টোরি, একটা ছোট্ট বলা যায় না, অনেক বড় স্যাড স্টোরি। আসলে যারা আমার ফেসবুকে ভিডিও দেখে তারা জানে, বাট ইউটিউবে অনেকেই নতুন দেখছেন বা নতুন সাবস্ক্রাইবার, যেহেতু ইউটিউবে আমি রিসেন্টলি একটু রেগুলার হয়েছি। তো এই ছিল আমার লাইফের সবচেয়ে স্যাড স্টোরি। যাই হোক, আসলে এগুলো টপিক নিয়ে আমি ওভাবে কথা বলি না, কারণ মানে খুবই কম কথা বলেছি এর আগেও, কথা বলতে গেলে অনেক বেশি স্যাড হয়ে যায় আর কি। আচ্ছা, আমি আজকে মানে কিভাবে শেষ করবো ভিডিও বুঝছি না। যাই হোক, এই ছিল আজকের ভিডিও, কোনো কিছু খারাপ লাগলে মাফ করবেন। আর বলে দিলাম আমার লাইফের স্যাড স্টোরি। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।